দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শুভ্র স্বর্ণ অভিযান প্রথম পর্ব। লেখক শ্রী প্রদীপ্ত মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আমাদের আজকের গল্পের চরিত্রগুলো আপনাদের পূর্ব পরিচিত। সেই সব চরিত্রগুলোকে নিয়ে আরও একবার আপনাদের কাছে পৌঁছতে চলেছি আমরা। বলে রাখা প্রয়োজন, শ্রোতাদের কথা মাথায় রেখে এই গল্পটি আমরা দুটি ভাগে বিভক্ত করে নিয়েছি। গল্প পাঠে দীপম, এছাড়া অন্যান্য চরিত্রে চয়ন, সুব্রতবাবু এবং দীপম। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প শুভ্র স্বর্ণ অভিযান। জুন মাসের এক সন্ধ্যা, আমি আর নিশিকান্তবাবু সিনেমা দেখে বাড়ি ফিরছি। দাসপাড়ার আশেপাশে ওই একটাই সিনেমা হল, নাম এক্সপ্লোর সিনেমা। আজ দুপুরে হঠাৎ ওপরে আমার ঘরে এসে নিশিকান্তবাবু বললেন, কি মশাই, একা একা কিছু কাজ রয়েছে কি বাড়িতে, নাকি শুধুই মাছি হত্যার পরিকল্পনা? ভদ্রলোক একা একা কথাটা এই জন্যই বললেন কারণ দুদিন হলো অগ্নি তার বাড়ি গিয়েছে। এখানে আমি আর নিশিকান্তবাবু, অর্থাৎ মোট দুটি প্রাণী রয়েছি। বললাম, না সেরকম তো কিছুই নেই। কেন বলুন তো, কি ব্যাপার? না মানে ভাবছিলাম যে আজ বিকেলে একটা সিনেমা দেখে এলে কিন্তু ভালো হতো, কি বলো? আপত্তি করার কোনো কারণ ছিল না। আর সত্যি বলতে কি, একা একা দুদিন ঘরে বসে একটু বিরক্তই লাগছিল, তাই অগত্যা আমিও রাজি হয়ে গিয়েছিলাম। স্ট্রিট লাইটের নিচে দিয়ে হেঁটে যেতে যেতে নিশিকান্তবাবু প্রশংসায় গদগদ হয়ে বললেন, মার্ভেলাস, ব্রাভো! এই না হলে সিনেমা! ওহ, চমৎকার! ওনার যে মুভিটা ভালো লেগেছিল তা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু এ হেন প্রশংসা করার কারণ জিজ্ঞেস করাতে বললেন, মনোজ, সত্যিকারের আর্টের তারিফ করা প্রয়োজন। সিনেমা যে একটা আর্ট, ওর মধ্যে যে শুধু ওই গান বাজনা আর ফাইট ঢুকিয়ে দিলেই হয়ে গেল সেটা তো নয়। সেটা এই ধরনের মুভি দেখেই বোঝা যায়, বুঝলে? একটা নিজস্বতা আছে এদের মধ্যে। সিনেমাটা একটা অ্যাডভেঞ্চার ফিল্ম। হিরো আর হিরোইন একটা অজানা জঙ্গলে হারিয়ে গিয়ে অদ্ভুত সব জন্তু জানোয়ারের সাথে 14 দফা লড়াই করে শেষে হিরো বাবাজি নিজের একটা হাত খুইয়ে হিরোইন সমেত জিন্দা বেঁচে ফেরে। মুভির অর্ধেক কৃতিত্বই যদিও ভিএফএক্স এবং গ্রিন স্ক্রিনেরই প্রাপ্য। তবু নিশিকান্তবাবুর মুখে এমন তারিফ শুনে একটু ভয় হয়। ভদ্রলোক আবার ওই ডাইনোসরাসটাকে আসল ভাবছেন না তো? আমার কিন্তু পাক্কা খাঁটি স্টোরির উপর নির্ভর করে বানানো মুভি পছন্দ, তাতে বাস্তবতার একটা ছোঁয়া থাকা চাই। বাংলায় একসময় সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা আরও সমসাময়িক ব্যক্তিত্বরা যা সৃষ্টি করে দিয়ে গেছেন, উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, উৎপল দত্ত প্রমুখের মতো 16 আনা খাঁটি অভিনেতাদের নিয়েই আমি মেতে থাকতে বেশ পছন্দ করি। যদিও সময়ের সাথে সাথে মানুষের পছন্দ পাল্টাচ্ছে, মুভির বিষয়ও পাল্টাচ্ছে, তবু ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। ভাবনার অতল গহ্বর থেকে আবার নিশিকান্তবাবুই আমায় টেনে নামালেন। রাফলেশিয়া, পিরহানা, অ্যানাকোন্ডা, ক্রোকোডাইল, ট্যারেন্টুলা, জিরেক্স, সাথে আবার ওই আফ্রিকার মাংস খেকো পিঁপড়ে। ওহ, কি জিনিসই না দেখলাম! নিশিকান্তবাবু জিরেক্সটা যে আসলে টিরেক্স সেটা শুধরে দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ভদ্রলোক বললেন, এ কি, তোমার দাদা ফিরে গেছেন নাকি? উপরের ঘরে আলো জ্বলছে তো। হ্যাঁ, আজ রাতেই তোর ফেরার কথা। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম। নিশিকান্তবাবু বললেন, তোমার দাদাকেও মুভিটা সাজেস্ট করো, কিন্তু এরকম একটা মাস্টার পিস মিস করা কিন্তু ঠিক হবে না। ঘরে এসে দেখলাম
অগ্নি এক ব্যাগ ভর্তি করে নতুন বই কিনে এনেছে এবং ওগুলোই গুছিয়ে রাখছে। আমি হাত পা ধুয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলাম, কি কখন এলে? এই তো আধ ঘন্টা হলো। তোমরা কি সিনেমা দেখতে গেছিলে নাকি? তুমি জানলে কি করে? তোমার ভাঁজ করা শার্টের হাতায় পপকর্ন আটকে আছে। হাতটা সামনে এনে দেখলাম, ঠিকই তো, অগ্নি ঠিকই দেখেছে। পপকর্নটা মুখে চালান দিয়ে প্রায় ঘন্টা খানেক বাড়ির সবাই কেমন আছে, ওর ভাইয়ের পড়াশোনা কেমন চলছে, আরও এটা সেটা আলোচনা করেই কাটল। গত কয়েক মাসে অগ্নি তেমন বড় ধরনের কোনো কেস নিয়ে কাজ না করলেও ছোটোখাটো বেশ অনেকগুলোই কাজ করেছে। এর মধ্যে সরকারি কিছু গোপন বিষয়েও ওকে জড়িয়ে পড়তে দেখেছি। এ সবগুলোর বিষয়ে আমি ঠিক জানি না, তবে এটা জানি যে ওর নাম এখন দিকবিদিকে বেশ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র কেসের কাজই নয়, মাঝে মাঝেই দেখি অনেকেই ওর কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে আসে। ইন্সপেক্টর বিলাস লাহিড়িকেও মাঝে মাঝেই দেখেছি অগ্নির কাছে এসে তার কেস নিয়ে আলোচনা করতে। বলাই বাহুল্য, পুলিশ দপ্তরেও অগ্নির বেশ চেনা পরিচিতি হয়েছে গত কয়েক মাসে। গোয়েন্দাগিরিটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও যখন ওকে ওই লাইনেই হাঁটতে দেখলাম, তখন একদিন ওকে জিজ্ঞেস করায় ও বলেছিল, ভাগ্যে থাকলে ঝাঁটা খণ্ডাবে কোন বেটা। যদিও কথাটা যে সম্পূর্ণ ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই বলেছিল তা আর বলে দিতে হয় না। পরদিন সকালে ডাইনিংয়ে বসে আমি আর অগ্নি চা খেতে খেতে কথা বলছিলাম। তারপর তোমার বাড়ির লোকজন তোমার এই নতুন প্রফেশন নিয়ে কিছু বললো না? বিশেষ করে মাসির তো কিছু মন্তব্য থাকাই উচিত। তেমন কিছু না, শুধু যা করি সাবধানে থেকে যেন করি সেটাই বারবার বলছিল মা। এটা খুব একটা ভুল বলেননি বড় মাসি। এই লাইনে আর যাই থাকুক না থাকুক, শত্রুর যে কোনো অভাব নেই তা হলফ করেই বলা যায়, আর সেটা অগ্নি ভালোভাবেই বোঝে। আর সেজন্যই তো গত মাসেও একটা বন্দুকের লাইসেন্স করে নিয়েছে। ওর ঘরের আলমারির মধ্যে রাখে ওই বস্তুটাকে। কথায় কথায় অগ্নি আমাকে বলল, গভর্নমেন্টের একজন খাস কর্মচারী ওকে ফোন করেছিলেন কাল রাতে, দেখা করতে আসছেন আজ। আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম, এই বলছি, কোনো নতুন কেস নাকি? সেটা সম্পূর্ণ না শুনে আন্দাজটা করি কি করে বলো তো? বেলা 10:30 নাগাদ দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। ব্রিফকেস হাতে একজন ভদ্রলোক দাঁড়িয়ে। জিজ্ঞেস করলেন, আচ্ছা, মিস্টার অগ্নিদীপ সেন কি এখানেই থাকেন? আমি কাল ফোন করে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। বুঝলাম ইনি সেই খাস সরকারি কর্মচারী। ভেতরে আসতে বলে একটা চেয়ার এগিয়ে দিয়ে বসতে দিলাম। অগ্নি এসে ডাইনিং রুমে বসলে পর আমি ভদ্রলোককে চায়ের কথা জিজ্ঞেস করাতে বললেন, না না, চা খাবো না, তবে একটা সিগারেট ধরাতে পারি কি? বলেই আমাদের দিকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিলেন। লোকটার গলার স্বর বেশ নম্র ভদ্র, দেখে বেশ উচ্চপদস্থ কর্মচারী বলেই ধারণা হয়। সময় ধরে ধরেই যে কাজ করেন তা ওনার হাতের ঘড়ি পরার ধরন দেখেই আন্দাজ করা যায়। ঘড়িটা নিচের দিক দিয়ে পড়া, অর্থাৎ কাজ করতে করতে হাত বা গলা না ঘুরিয়েই খুব সহজেই সময় দেখা যায়। আসলে আমরা দুজনেই ও রসে বঞ্চিত। আপনি খান। সিগারেটে একটা ছোট্ট টান দিয়ে ভদ্রলোক একটু ইতস্ততই করছেন দেখে অগ্নি হয়তো ওনার মনের ভাব বুঝতে পেরেই বলল, আরে ও আমার ভাই, বন্ধু কাম সহকারীও বটে, তাই যা বলার আপনি স্বচ্ছন্দে ওর সামনেই বলতে পারেন। লোকটি একটু খুশি হয়ে বললেন, আচ্ছা, বেশ বেশ। আসলে ব্যাপারটা এতটাই গোপনীয়, মানে বুঝতেই তো পারছেন। এইবার ভদ্রলোক বলা শুরু করলেন, আমার নাম হৃদয় ঝা। আমি সাধারণত সরকারি বিভাগের কিছু গোপনীয় বিষয় দেখে থাকি। সরকারি সব কাজ তো আর টেবিলের ওপর দিয়ে হয় না, কিছু জিনিস ডান বাম আর নিচ দিয়েও সারতে হয়। সেরকমই একটা ব্যাপারে আপনার সহায়তার প্রয়োজন হওয়ায় এখানে আসা আর কি। ব্রিফকেসটা খুলে একটা খবরের কাগজ বের করে আমাদের দিকে এগিয়ে দিলেন ভদ্রলোক। দেখলাম একটা বিশেষ জায়গায় লাল মার্কার পেন দিয়ে গোল করা আছে। খবরটা গত পরশু দিনের পড়েছিলাম আমি। এক যুবক বাড়িতে টাকা চেয়ে টাকা না পাওয়ায় কিচেন নাইফ দিয়ে কুপিয়ে তার বাবা মাকে খুন করেছে। অগ্নিকে দেখলাম
খবরের কাগজের দিকে একবার তাকিয়েই আবার চোখ সরিয়ে হৃদয়বাবুর দিকে তাকালো। বুঝলাম খবরটা ওরও চোখ এড়ায়নি। হৃদয়বাবু জিজ্ঞেস করলেন, খবরটা পড়েছেন নিশ্চয়ই আপনারা? হ্যাঁ, কিন্তু এর সাথে সরকারি যোগাযোগটা ঠিক বুঝলাম না। আসলে ওতে পুরো ঘটনার বর্ণনাটা নেই। যাই হোক, আপনাকে বুঝিয়ে বলি ব্যাপারটা। এটাই একমাত্র ঘটনা নয়, এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটে। যেমন ধরুন, গত মাসে শিলিগুড়িতে এক মেয়ে তার নিজের ভাইকে হত্যা করে। তারপর বর্ধমানে এক লোক নিজের গোটা পরিবারটাকেই খুন করে বাড়িতে আগুন লাগায়। আরও আছে এইরকম ঘটনা। তো এখন তদন্তে দেখা যাচ্ছে যে সবগুলো ক্ষেত্রেই যারা খুনি রয়েছে তারা সকলেই ড্রাগের নেশায় আসক্ত। আর সেই আসক্তি এতটাই মারাত্মক যে ড্রাগ না পেলে বা ড্রাগ কেনার টাকা না পেলেই এই রকম কাণ্ড সব বাঁধছে। এই ব্যাপারটা তো একদমই নতুন বলে ধারণা হচ্ছে। অ্যাডিকশন জিনিসটা মারাত্মক হতে পারে, এর আগে অনেক ক্ষেত্রে এরকম ঘটনা শোনা গেছে, কিন্তু এত ফ্রিকুয়েন্টলি আগে কখনো হয়েছে বলে তো মনে পড়ে না। আচ্ছা, কি ড্রাগ নিত এরা? এত তাড়াতাড়ি যে আসল ব্যাপারটা ধরে ফেলবেন সেটা আশা করতে পারিনি। যাকে আপনি যে প্রশ্নটা করলেন সেই বিষয়েই আপনার কাছে আসা। এরা সকলেই জিটি ড্রাগ বলে এক ধরনের নতুন ড্রাগে আসক্ত। এই কথাটা বলেই লাল কালি দিয়ে কনফিডেন্সিয়াল লেখা একটা ফাইল ব্রিফকেস থেকে বের করে আমাদের দিকে এগিয়ে দিলেন ভদ্রলোক। এতে ড্রাগের ব্যাপারে যাবতীয় তথ্যগুলো আছে, তবে সবকটা এলিমেন্ট এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সারা মার্কেটে ছেয়ে রয়েছে এই বেআইনি ড্রাগ। মাত্র 3 থেকে 4 বার এই ড্রাগ শরীরে গেলেই অসম্ভব রকম আসক্তি তৈরি হয়। আর তারপর কি কি হতে পারে সেটা আশা করি না বললেও চলবে। যা শুরু হয়েছে এইভাবে বেশি দিন চলতে থাকলে যে একটা বড় সর্বনাশ ঘটতে চলেছে তা আশা করি বুঝতেই পারছেন। সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছ থেকে ঠিক কী চান সেটা কিন্তু এখনো পরিষ্কার হলো না। সেই ব্যাপারটাতেই আসছি। আসলে আমাদের কাছে নিশ্চিত খবর আছে এই ড্রাগ কার মাধ্যমে বাজারে আসছে, কিন্তু তাকে জব্দ করা সম্ভব হয়ে উঠছে না। তার মানে এই যে ওই গুণধর ব্যক্তিটিকে গত 2 মাসে 2 বার হেফাজতে নেওয়া হয়, কিন্তু সেই ড্রাগের সাথে তার কোনো সম্পর্ক প্রমাণ করা সম্ভব হয়নি। এমনকি কোথায় তৈরি হচ্ছে, এদেশে না বাইরে থেকে আসছে, তারও কোনো হদিশ নেই। বাড়ি থেকে শুরু করে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও ওই জিটি ড্রাগের কোনো টিকিও মেলেনি। পেছনে রীতিমতো লোক লাগিয়েও তেমন বিশেষ কোনো সুবিধা করা যায়নি। আর লোকটা এতটাই ধূর্ত যে নিজের সমস্ত কারবার সাদা করে রেখেছে, সেদিক থেকেও কোনো আশা নেই। এই বলে কিছুক্ষণ থামলেন তিনি। এরপর আর একটা ফাইল অগ্নির হাতে দিয়ে বললেন, এই নিন, এতে সব তথ্যই পেয়ে যাবেন আপনি ওর ব্যাপারে। এখন আপনার কাজ হবে ওই ব্যক্তিটিকে যত তাড়াতাড়ি সম্ভব হাতে নাতে ধরে এই ড্রাগের নেটওয়ার্কটা বন্ধ করা। অগ্নি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কিছু একটা ভেবে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা তলিয়ে দেখছি কতদূর কী করা সম্ভব আমার পক্ষে। আপনি ফাইলগুলো আপাতত রেখে যান। হ্যাঁ, বেশ বেশ, তাহলে তো হয়েই গেল। আর যে কোনো রকম প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো। এখন তাহলে আসি। বলেই হৃদয়বাবু নমস্কার জানিয়ে উঠে পড়লেন। দরজার কাছে গিয়ে আবারও পিছন ফিরে বললেন, আর মানে ব্যাপারটার গোপনীয়তাটা যেন রক্ষা হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন প্লিজ। আর আপনার পারিশ্রমিক নিয়ে ভাববেন না, সেটা কাজ শেষ হয়ে গেলেই হাতে পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন তিনি। কাজের বাইরে একটা বাড়তি সেকেন্ডও যে নষ্ট করেন না তিনি, সেটা বোঝা গেল। আমরা দুজনেই প্রায় ঘন্টাখানেক ফাইলগুলো দেখলাম। অগ্নি ফাইলগুলো থেকে চোখ সরিয়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ জিজ্ঞেস করলো, কি বুঝলো বলো তো? আপাতত যা বুঝলাম তা মোটামুটি এই রকম যে অবিনাশ ব্যানার্জি নামে কলকাতার এক ব্যবসায়ী জিটি নামক একটি বিশেষ ধরনের ড্রাগ বানিয়েছেন, যা শরীরে গেলে মারাত্মক রকমের অ্যাডিকশন সৃষ্টি হয়।
ফলে অ্যাডিক্টেডদের ওই ড্রাগ কিনতেই হয়, আর কোনো কারণে না কিনতে পারলেই ভয়ানক কিছু একটা ঘটছে। এই অবস্থায় তথ্য থাকা সত্ত্বেও এই নেটওয়ার্ক বন্ধ না করতে পারায় পুলিশি ব্যর্থতার ঢাকা দেওয়ার জন্য সরকারি কর্তৃপক্ষ চায় যে তুমি যেন এই ব্যাপারটার একটা হেস্তনেস্ত করো। কি তাই তো? হ্যাঁ, কতকটা ঠিকই বুঝেছ। কতকটা মানে আরও কিছু আছে নাকি? সিলিংয়ের দিক থেকেই চোখ না সরিয়ে অলসভাবে অগ্নি বলল, দেখো মনোজ, প্রথমত তুমি বললে অবিনাশ ব্যানার্জি এই গডস টাচ অর্থাৎ জিটি নামক ড্রাগটি বানিয়েছেন, কিন্তু এই ফাইলে তার এডুকেশন প্রোফাইলটা দেখলেই বুঝতে পারবে যে কলা বিভাগে পড়াশোনা করেছে, যে তার পক্ষে এক্সপেরিমেন্ট করে নতুন একটা ড্রাগ বানানো খুব একটা যুক্তিসঙ্গত বলে মনে হয় না। অর্থাৎ ও ফর্মুলাটা কোথাও থেকে পেয়েছে, আর নয়তো আরও কেউ আছে ওর সাথে। আর দ্বিতীয়ত, শুধু পুলিশই ব্যর্থতা ঢাকতে নয়, সামনে ইলেকশন, তার আগে রাজ্য জুড়ে এরকম একটা বড় ধরনের ড্রাগ নেটওয়ার্কের খবর বেরিয়ে পড়লে রুলিং পার্টির ভিতটাই নড়ে যেতে পারে। কিন্তু সেই নেটওয়ার্কটা বন্ধ করে নেটওয়ার্কের মাথাটাকে জেলে পুরতে পারলে সেটা রীতিমতো ইলেকশন লড়ার একটা ইস্যু হয়ে দাঁড়াবে ওদের কাছে। বুঝলাম, ব্যাপারটাকে আমি যতটা গুরুতর ভাবছিলাম এটা তার থেকেও বড়। জিজ্ঞেস করলাম, তাহলে এখন কোন দিকে এগোবে ভাবলে কিছু? সেটাই তো মুশকিল মনোজ। পুলিশ অবিনাশবাবুর পেছনে লেগে যখন কিছু পায়নি, তখন আশা করা যায় আমিও এই মুহূর্তে খুব বেশি কিছু পাবো না। তার আগে ড্রাগটার সম্পর্কে ও শেষের কথাগুলো এতটাই আসতে বলল যে আমি শুনতেই পেলাম না। তারপর হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মনোজ, যে কোনো ড্রাগ কিভাবে তৈরি করা হয় তোমার জানা আছে? আমার কি তা জানার কথা? নিশ্চয়ই না। তবে কোনো ড্রাগ তৈরির প্রসেসটা খুব একটা ছোট না। ড্রাগ অ্যানালাইসিসটা যা দেখলাম তাতে তো এটা এই শতাব্দীর সাদা সোনা, মানে একটা বিশেষ ধরনের কোকেন বলেই ধারণা হচ্ছে। বাকি সাবস্টেন্সগুলো জানা গেলে অবশ্য একটা আন্দাজ করা যেত। এই কেসটা অগ্নির কাছে একদম নতুন। এত বড় একজন ড্রাগ ডিলারকে কি কোনো জালে ফাঁসাবার ফোন দিয়ে আসছে ও? আদেও কি ধরা সম্ভব এত বড় বাঘা বাঘা লোকেদের? ড্রাগ নিয়ে কারবার যাদের, নিশ্চয়ই কোটি কোটি টাকাও জড়িত তাদের সাথে। এই কেসটা সত্যি একটা হাই প্রোফাইল ব্যাপার। এটা সেটা ভেবে মনে মনে বেশ উত্তেজিত হয়ে পড়লাম। সন্ধ্যায় চা খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কি করে বুঝলে ওটা একটা বিশেষ ধরনের কোকেন? অন্য ড্রাগও তো হতে পারে। আর তাছাড়া তুমি কি জানো নাকি কিভাবে তৈরি হয় ওসব ছাইপাশ? অগ্নি চায় একটা লম্বা চুমুক দিল, তারপর বলল, জানি না সেটা বলবো না, অল্প বিস্তর পড়াশোনা করেছিলাম এক সময় ওসব নিয়ে। সত্যি তুমি জানো কোকেন কিভাবে তৈরি হয়? বেশ খানিকটা উত্তেজিত হয়ে প্রশ্নটা করলাম আমি। কিছুক্ষণ থেমে থেকে অগ্নি বলা শুরু করলো, কোকা নামে এক ধরনের গাছের পাতা চাষ করা হয় কিছু জায়গায়। সাধারণত পাহাড়ি অঞ্চলে উঁচু নিচু জমিতেই বেশি হয়। ওই চা গাছের সাথে ধর্মগত দিক থেকে কিছুটা মিল আছে। তো সেই কোকার পাতাকে গুঁড়ো করে ওতে সিমেন্ট মেশানো হয় পরিমাণ মতো। এরপর বড় প্লাস্টিক বা টিনের ব্যারেলে সেই মিক্সচারের মধ্যে পরিমাণ মতো পেট্রোল ও কস্টিক সোডা মেশানো হয় এবং পুরো মিক্সচারটাকে ওইভাবে 2 থেকে 3 ঘন্টা রাখা হয়। এরপর তা থেকে তরল অংশ ছেঁকে আলাদা করে নিয়ে ওতে সালফিউরিক অ্যাসিড মেশানো হয়, যাতে ওই পেট্রোল আর কস্টিক সোডার রিয়াকশানটা আটকানো যায়। তারপর এই তরলে পটাশিয়াম লবণ মিশিয়ে সাদা দুধের মতো কোকেন বেস তৈরি হয়। এবারে সেটাকে কিছুক্ষণ আগুনে জাল দেওয়া হলে তরলটা ওই শক্ত শক্ত ঢেলার আকার নেয়। এটাই হলো পিওর কোকেন। এরপরে ওটাকে গুঁড়ো করে কেউ প্যাকেট করে গুঁড়ো বিক্রি করে, আবার কেউ ট্যাবলেট বানিয়ে বিক্রি করে। আবার হোলসেলাররা যারা আছে তারা ধরো ওই পিওর কোকেন কিনে ওর মধ্যে প্যারাসিটামল বা অন্য অ্যাসপিরিন গুঁড়ো করে ভেজাল হিসাবে মিশিয়ে
1 কিলোকে 1.5 কিলো বানিয়ে বিক্রি করে। এই হলো প্রসেস। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি দেখে অগ্নি বলল, মনোজ, চাটা শেষ করো, বেরোতে হবে একটু। আমি জিজ্ঞেস করলাম, এই বলছি সত্যি কি ওই পেট্রোল, সিমেন্ট আর ওইসব কী সব যেন কেমিক্যাল দিয়ে, ওগুলো দিয়েই কোকেন তৈরি হয়? তা তোমার কি ধারণা ভিটামিন আর প্রোটিন দিয়ে হয়? বিশ্বাস না হলে ড্রাগ অ্যানালাইসিসের পেপারসগুলো দেখো, ঠিক ঠিক তাই আছে কি না। এই বলে উঠে পড়ল অগ্নি। টেবিলে রাখা ফাইলটার কয়েকটা পাতা উল্টে দেখলাম, এক বিন্দুও বানিয়ে বলেনি ও। আরও দেখলাম কয়েকটা আনআইডেন্টিফাইড সাবস্টেন্সও রয়েছে সাথে। সেদিন সন্ধ্যায় প্রায় 8টা নাগাদ বেরোলাম আমরা। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করাতে অগ্নি বলল, আরে জিটি ড্রাগ কিনতে যাচ্ছি। ও যে নেহাতি রসিকতা করছে আমার সাথে তা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে যখন সত্যি একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম তখন মনে রীতিমতো সন্দেহ হলো। এই এসব আবার কি? ও ড্রাগ যে অল্প নিলেই অ্যাডিকশান হয়। তা সেটা নিজে না নিয়ে দেখলে বুঝবো কি করে? চলো ভেতরে যাওয়া যাক, সময় নষ্ট করে লাভ নেই। কি বলবো আমি কিছুই বুঝতে পারলাম না। অগত্যা ওর সাথে সাথেই হাঁটলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম ও যদি সত্যি সত্যি ভেতরে গিয়ে কোকেন শুকতে বসে তবে ওকে কিন্তু আমি শুকতে বাধা দেব। ভেতরে গিয়ে আমাকে একটা জায়গায় বসতে বলল। ডান দিকের একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। এসব জায়গা যে ও কী করে চেনে সত্যি আমি জানি না, তবে আমার রীতিমতো চিন্তা হতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর ও নিচে নেমে এসে বলল, চলো মনোজ, এখানে থেকে আর কাজ নেই। বাইরে আসা মাত্রই আমি ওর হাঁটার ভঙ্গি লক্ষ্য করতে লাগলাম। আমার মনের ভাব বুঝতে পেরে অগ্নি হঠাৎ অট্টহাসি হেসে বলল, ওহে, তুমি কি সত্যি সত্যি ভাবলে আমি কোকেন শুকে এলাম? আরে বাজারে কীরকম দাম, চাহিদা কত, ওইসবই জানতে গেছিলাম। খানিকটা নিশ্চিন্ত হলাম। তারপর জিজ্ঞেস করলাম, বলছি কে সাপ্লাই দিচ্ছে এখানে, জানতে পারলে কিছু? না, পুরো একটা চেন ফলো করে আসে এদের কাছে, এভাবে পাত্তা পাওয়াটা সম্ভব নয়। কীরকম চেন? জিজ্ঞেস করলাম আমি। ওই তো ফ্যাক্টরি, হোলসেলার, সেমি সেলার, রিসেলার, রিটেলার। কি বুঝলে? বাড়িতে ঢুকেই নিশিকান্ত বাবুর সাথে দেখা। অগ্নি বলল, কলকাতা যেতে রাজি আছেন নাকি নিশিকান্তবাবু? নিশিকান্তবাবু হাসি হাসি মুখ করে এগিয়ে এসে বললেন, তা কি মশাই, নতুন কেস? কতকটা সেরকমই ধরুন। তাহলে তো 100 বার। যদিও আমাকে সাথে নিয়ে যে বুদ্ধিমানের কাজই করছেন সেটা আর মনে করালাম না। যাকে তা বলছি, কবে বেরোতে হবে? এই তো কাল সন্ধ্যায়। রাতে অগ্নি ফোন করে হৃদয়বাবুকে জানিয়ে দিল যে ও কাজে লেগে পড়েছে। কলকাতায় আমাদের থাকা খাবার ব্যবস্থা হৃদয়বাবুই করে রাখবেন বলে জানিয়েছেন। আমার বারবার সেই সল্টলেকের আগের বারের সেই সম্রাটবাবুর কেসটার কথা মনে পড়ে যাচ্ছিল। এবার জানি না আরও কত নতুন অভিজ্ঞতা হবে আমাদের। পরদিন সন্ধ্যায় আমরা মালদা স্টেশন থেকে গৌড়পুর এক্সপ্রেসে রওনা হলাম। সব মিলিয়ে প্রায় 10 ঘন্টার পথ। সকালে শিয়ালদা স্টেশনে দেখলাম হৃদয়বাবু নিজেই আমাদের নিতে এসেছেন। ভদ্রলোক এগিয়ে এসে আমাদের গুড মর্নিং জানালেন। অগ্নি নিশিকান্তবাবুর সাথে হৃদয়বাবুর পরিচয়ও করিয়ে দিল। হৃদয়বাবু বললেন, এই তো এসে পড়েছেন সকলেই। ভালোই ভালোই কাজ মিটে গেলে আমি নিজে আপনাদের ঘুরে দেখাবো সব এখানকার। এখন চলুন, এইদিকে গাড়ি রাখা আছে। দেখলাম একটা বুলেরো গাড়ি করে এসেছেন ভদ্রলোক। অগ্নি জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের থাকার ব্যবস্থাটা হোটেলেই তো? আরে না না মশাই, আপনারা হলেন গিয়ে আমাদের অতিথি, হোটেলে থাকতে যাবেন কেন? এরপর গলাটা যতটা সম্ভব খাদে নামিয়ে বললেন, পানবাগান লেনে ওই পোস্ট অফিসের কাছেই একখানা ফাঁকা গেস্ট হাউস বুক করেছি আপনাদের জন্য। তারপর আবার সাধারণ স্বরেই বললেন, রান্নাও কাজের লোক ঠিক করেই আছে। যতদিন আপনারা আছেন ওখানেই থাকবেন। তাছাড়া আমি মাঝে মাঝেই আসবো আপনাদের খবর নিতে আর কি।
সকলে গাড়িতে উঠে রওনা হলাম। মিনিট 15 পর একটা সাদা রঙের বেশ বড় সড়ো বাড়ির সামনে এসে দাঁড়ালো আমাদের গাড়ি। হৃদয়বাবু গাড়ি থেকে নেমে বললেন, আসুন, এই বাড়িটা একমাত্র গেস্টদের জন্যই রাখা হয়েছে। গত মাসে তামিলনাড়ুর হেলথ মিনিস্টার একটা সামিটে কলকাতায় এসে তো এখানেই ছিলেন। আসুন আসুন। সামনের বড় ফটক দিয়ে ভেতরে ঢুকেই বোঝা গেল আসলে বাড়িটা একটা গেস্ট হাউসই বটে। কম করে প্রায় 25 থেকে 30 কাঠা জায়গা জুড়ে পুরো বাড়িটা। বাগান রয়েছে, সুইমিং পুল রয়েছে, বাগানে দোলনাও রয়েছে। হৃদয়বাবু একজন ভৃত্যস্থানীয় লোককে ডেকে সামনের ঘরের দরজাগুলো খুলে দিচ্ছেন। নিশিকান্তবাবু বাগানের দিক থেকে এসে বললেন, কি এমন কেস হাতে নিয়েছেন মশাই? এত আদর সম্মান, বাহ! আমারও মনে হচ্ছিল বটে, মাত্র 3 জনের থাকার জন্য একটু বেশি হয়ে গেল বোধহয়। হৃদয়বাবু একজন চাকরকে আমাদের ব্যাগগুলো ভেতরে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। তারপর আমাদের দিকে এসে বললেন, এই ধারের 4টে ঘর আর সামনের বসার জায়গাটা খুলে দিলাম, ওতে হবে তো? ঢের হবে। তা অবিনাশ ব্যানার্জির বাড়িটা এখান থেকে কত দূর? বেশি না, এই মাত্র মিনিট 5 হাঁটা পথ। ওই যে সামনের যে রাস্তাটা দিয়ে এলাম, ওই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিছু দূর গিয়েই বাড়িটা। এই রকমই বেশ বড় বাড়ি, দেখেই বোঝা যাবে। এ তল্লাটে এরকম বাড়ি এই দুটোই। তাহলে বেশ ভালো জায়গাতেই থাকার ব্যবস্থাটা করেছেন বলতে হয়। আচ্ছা, আপনারা আজ তাহলে বিশ্রাম নিন। হ্যাঁ, আমি বরং কাল সকাল সকাল একবার আসবো, এসে বাকি পরামর্শ করা যাবে না হয়। এই বলে হৃদয়বাবু চলে যাচ্ছিলেন। অগ্নি ওনাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, একজন পুলিশ অফিসারকে এই কেসটায় নিয়োগ করতে পারবেন কি? মানে একজন স্থানীয় অফিসার থাকলে এরকম কাজে সুবিধা হয় আর কি। তা বেশ তো, কালই আমি একজন অফিসারকে সাথে নিয়ে আসছি। ইন্সপেক্টর দীপায়ন গাঙ্গুলি। আসলে ওনার সাথে একটা কেসের ব্যাপারে আমার পূর্ব পরিচিত রয়েছে। বেশ, তবে কাল সকালে দেখা হচ্ছে। আর কোনো প্রয়োজন হলে ফোন করবেন। এই বলে চলে গেলেন হৃদয়বাবু। আমরা নিজের নিজের ঘরে স্নান সেরে বেলা 11:30 নাগাদ লাঞ্চে বসলাম। বামুন ঠাকুরের রান্নার হাত যে বেশ পাকা তা খাবারের ঘ্রাণ শুকেই বোঝা গেল। মুরগির ঝোল ভাত ও সাথে আরও কয়েক রকমের পদ খেতে খেতে কথা হতে লাগলো। নিশিকান্তবাবু খাবারের তারিফ করে বললেন, ওহো, চমৎকার রেঁধেছে মশাই। তবে বিনে পয়সায় এরকম এলাহি কারবার করে ঘুরে বেড়াচ্ছি কেন, সেটা কিন্তু এখনো শোনা হলো না। আপাতত এবেলাটা আরাম করুন, পরে এক সময় শুনবেন না হয় সব। সেদিন দুপুরটা সবাই নিজের নিজের ঘরে শুই কাটালাম। বিকেল 4:30 নাগাদ বাইরে বসার জায়গাটায় 3টে চেয়ার নিয়ে গিয়ে বসলাম সকলে। এরই মধ্যে নিশিকান্তবাবু সেদিনের ফিল্মটা নিয়ে অগ্নিকে ছোটোখাটো প্রশংসায় ভরা একখানা বক্তৃতা দিয়ে দিলেন। একজন চাকর এসে প্লেটে গরম গরম কাটলেট দিয়ে গেল। আমাদের আড্ডা ক্রিকেট, রাজনীতি, বলিউড, হলিউড হয়ে গল্পের মোড় শেষে কী কারণে আমাদের এখানে আসা সেই বিষয়ে গিয়েই থামল। সব শুনে নিশিকান্তবাবু বললেন, তাহলে কি আমরা সোজা শত্রু টেরিটরিতে ঢুকে পড়েছি নাকি মশাই? আমি হেসে জিজ্ঞেস করলাম, কেন, আগে জানলে কি আসছেন না নাকি? খানিক রেগে গিয়েই ভদ্রলোক বললেন, সেই কথা কি বলেছি নাকি আমি? বলি, ব্যাপারটা যে সিরিয়াস সেটা তো ভাবতে হবে নাকি? আমি আবার শুনেছি এই ধরনের লোকেরা নাকি সাংঘাতিক হয় মশাই। গোটা গ্যাং থাকে তো এদের, খুন জখম এমনকি মানুষ মারতে পর্যন্ত এদের হাত কাঁপে না। কথাগুলো নিশিকান্তবাবু কোথায় শুনেছেন তা বুঝতে না পারলেও ভদ্রলোক যে খুব একটা ভুল বলছেন না সেটা আমিও জানি। সন্ধ্যার চা শেষ করে আমরা 3 জনেই হাঁটতে বেরোলাম। যদিও উদ্দেশ্য অবিনাশ ব্যানার্জির বাড়ির ওদিক থেকেই ঘুরে আসা। কিছুক্ষণ হাঁটার পরেই পৌঁছলাম বাড়িটার সামনে। বাড়িটা যে একজন ধনী লোকের তার বলে দিতে হয় না। ঠিকই বলেছিলেন হৃদয়বাবু, দূর থেকে দেখেই চেনা গেল বাড়িটা। সামনে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। বড় ফটকে একজন দারোয়ান পাহারারত।
এরপর আরও কিছুটা দূর এগিয়ে গিয়ে আমরা আবার গেস্ট হাউসে ফিরে এলাম। পরদিন হৃদয়বাবু ও তার সাথে ইন্সপেক্টর দীপায়ন গাঙ্গুলি এলেন বেলা 9:30 নাগাদ। সম্রাট চক্রবর্তীর কেসটায় অগ্নির পাশাপাশি থেকে তদন্ত করেছিলেন দীপায়নবাবু। আজ এসেই আমাদের সাথে করমর্দন করেই বললেন, তা কেমন আছেন বলুন? যা শুনলাম তাতে তো মনে হলো বেশ ভালো বড় কেসেই জড়িয়ে পড়েছেন মশাই। বুঝলাম হৃদয়বাবুই ইতিমধ্যে ওনাকে সব খুলে বলেছেন। আরও দুটো চেয়ার আনিয়ে আমরা সকলে বাইরের বসার জায়গাটায় গিয়ে বসলাম। প্রথমে কিছুক্ষণ অপ্রয়োজনীয় কথাবার্তার পর হৃদয়বাবুই প্রথম কাজের কথাটা তুললেন। তারপর আর কিছু ভাবলেন কোন দিকে এগোবেন? অগ্নি বলল, কেসটা যেরকম রয়েছে তাতে অবিনাশবাবুর ব্যাপারে পুরোপুরি জানা না থাকলে যেদিকেই এগোনো যাক না কেন খুব একটা লাভ হবে বলে তো মনে হয় না। তাই ওনার সমস্ত লিগ্যাল প্রপার্টির হদিশ আমার চাই। কোথায় কি আছে, ইভেন দেশের বাইরে হলে সেটাও। কেনার বা বেচার সাল তারিখ সমেত একটা লিস্ট তৈরি করে আমাকে দেবেন। আর সেটা তৈরি করতে যত সময় লাগছে ততদিন আমি দীপায়নবাবুর সাথে কিছু পুলিশ কর্মী সমেত অবিনাশবাবুর পেছনে লেগে পড়ব। লোকটা কোথায় যায়, কি করে, সব খুঁটিনাটি খবর আমার প্রয়োজন। এত বড় ড্রাগ নেটওয়ার্ক চালাচ্ছে যখন, কিছু তো হাতে আসবেই। আর ওর বিরুদ্ধে যে কোনো স্টেপ নেওয়া হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ গোপন থাকা চাই। লোকটা যেরকম ধূর্ত বললেন, বাস্তবে তার এক ভাগ হলেও আগে থেকে অ্যালার্ট হয়ে গেলে খুব মুশকিল হতে পারে কিন্তু। বেশ, তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব লিস্টটা তৈরি করে পাঠাবার ব্যবস্থা করছি। আর এদিককার ব্যাপারটা দীপায়নবাবু আর আপনি দেখুন তবে। এই বলে উঠে পড়লেন হৃদয়বাবু। দীপায়নবাবু বললেন, আমি তাহলে আবার টিম রেডি করে নিচ্ছি, আজ থেকে লেগে পড়তে হবে। বেলা 10:30 নাগাদ অগ্নি ও দীপায়নবাবু বেরিয়ে গেলেন। একটা দুর্ধর্ষ ড্রাগ মাফিয়ার পেছনে রীতিমতো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ল কতগুলো লোক। কিন্তু সেই ড্রাগ মাফিয়া অবিনাশ ব্যানার্জি কিছুই জানতে পারলেন না। পুলিশের সাহায্য নিয়ে এভাবে অগ্নি এর আগে কখনো কাজ করেনি। কিন্তু এখানে যখন কোনো খনি বা চোর ধরার ব্যাপার নেই, তখন ওকেও নতুন উপায় ভাবতে হচ্ছে, কারণ এ ব্যাপারটা ওর কাছেও একদমই নতুন। এরপর পুরোপুরি 2 দিন কেটে গিয়েছে। গত 2 দিনে অগ্নি কেবল একবারই গেস্ট হাউসে এসেছিল, তাও পরশু রাতে। সেদিন রাত্রিটা ও এখানেই ছিল। তারপর কাল সারাদিন ওর দেখা পায়নি। রাতে শুধু কল করে বলল যে ওকে রাত্রিটা বাইরেই থাকতে হবে দীপায়নবাবুর সাথে। এর বেশি কিছুই আর জানাতে পারেনি। অবিনাশ ব্যানার্জি পেছনে যে ও একদম ছায়ার মতো ঘুরছে সেটা বুঝতে পেরেছিলাম। এদিকে আজ সকালেই হৃদয়বাবু এসে আর একটা ফাইল দিয়ে গেছেন অগ্নির জন্য, খুব সম্ভবত অবিনাশবাবুর প্রপার্টির লিস্টটা। এদিকে নিশিকান্তবাবু গেস্ট হাউসের ক্লাব ঘরটা খুলে নিয়েছেন এরই মধ্যে। আমরা দুজনে দিনের বেশিরভাগটা সময় বিলিয়ার্ড খেলে কাটাই। বাইরে একটা চেয়ার নিয়ে বসে প্রপার্টির ফাইলটা নেড়েচেড়ে দেখছিলাম। হঠাৎ বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। দেখলাম অগ্নি গাড়ি থেকে নেমে এদিকেই আসছে। আমার হাতে ফাইলটা দেখেই জিজ্ঞেস করলো, এটা হৃদয়বাবু দিয়ে গেছেন? আমি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি ব্যাপার? ওদিকে পেলে কিছু? কাল সারাদিন স্নান করা হয়নি, কিছু খাওয়ার ব্যবস্থা করো তো, আমি স্নানটা সেরে আসি। না দাঁড়িয়েই কথাগুলো বলতে বলতে ভেতরে চলে গেল অগ্নি। আমি গিয়ে রান্নার লোকটাকে ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে বললাম। ঘণ্টাখানেক পর আমরা 3 জনেই অগ্নির ঘরে বসে অগ্নি ফাইলটা দেখে দেখে দেওয়ালে আটকানো একটা ম্যাপের মধ্যে কোথায় কোথায় অবিনাশবাবুর প্রপার্টি আছে সেগুলো লাল মার্কার দিয়ে গোল করছিল। আর গত 2 দিনে তোলা কিছু ছবি দেওয়ালে পিন দিয়ে আটকে দিচ্ছিল। নিস্তব্ধতা ভেঙে নিশিকান্তবাবুই প্রশ্ন করলেন, এমন অন্ধকারে রাখবেন না মশাই, কিছু পাওয়া গেছে কি লোকটার বিরুদ্ধে? অগ্নি মুখে একটা বিরক্ত সূচক শব্দ করল, হাতের ফাইলটা বিছানায় ফেলে দিল। একটা চেয়ার টেনে ম্যাপটার দিকে মুখ করে বসে পড়ল সে। কিছুক্ষণ চুপ করে থেকে
তারপর কথা বলল অগ্নি। হুম, কিছু না। একটা কানাকড়ির হদিশ পর্যন্ত মেলেনি এই দুদিনে। লোকটার ফোন পর্যন্ত ট্যাপ করে পুলিশ, কিন্তু সাধারণ দু একটা ফোন ছাড়া আর কিছুই নেই। বলছি মশাই, আদৌ সঠিক লোকের পেছনে ধাওয়া করছেন তো? ধরুন, যদি ওই ইনফরমেশনটাই ভুল হয়। সম্ভব, কিন্তু তাহলে লোকটা শুধু দুটো সবজির আড়ত চালিয়ে এত সম্পত্তি করলো কি করে? আচ্ছা, পৈতৃক সম্পত্তি হতে পারে না বলছো? না মনোজ, ওর আরেকটা ভাই আছে, এই বউবাজারে থাকে। সে কিন্তু নেহাতি মিডল ক্লাস, তাই ও ব্যাপারটাও খাটছে না ঠিক। লোকটা কি তাহলে সেরকম কারোর সাথেই যোগাযোগ করলো না এই দুদিনে, নাকি আমাদের ফাঁকি দিল কোনোভাবে? শেষের কথাগুলো আপন মনেই বলল অগ্নি। উঠে দাঁড়িয়ে এক দৃষ্টে দেওয়ালের দিকে চেয়ে রইল সে। কিছুক্ষণ আমরা সবাই চুপ। আমি বললাম, দুদিন তোমার ওপর দিয়ে বেশ ধকল গেছে, বোঝাই যাচ্ছে। ঘুমও হয়নি নিশ্চয়ই, তার চেয়ে একটু শুয়ে আরাম করো। দেওয়াল থেকে একটা ছবি নামিয়ে হাতে নিয়ে দেখছিল অগ্নি। হঠাৎ বলল, আরে এটা কি? তারপরই প্রায় লাফিয়ে পাশের ড্রয়ারটা থেকে একটা আতশ কাঁচ বের করে ছবিটা চোখের সামনে নিয়ে ভালো করে দেখতে লাগলো সে। তারপর দেওয়াল থেকে অন্য একটা ছবি নামিয়ে একইভাবে দেখে আমাদের দুজনকেই অবাক করে হঠাৎ হেসে উঠল অগ্নি। আমি আর নিশিকান্তবাবু কিছুই বুঝতে না পেরে একবার মুখ চাওয়াচাই করলাম। অগ্নি বলল, মনোজ, লোকটা কি সাংঘাতিক চালাক দেখেছো? আমার দিকে তাকিয়ে আমার সপ্রশ্ন চাহনি দেখে মনের ভাবটা আন্দাজ করেই হয়তো বলল, মনোজ মনোজ, এখন বুঝিয়ে বলবার সময় নেই। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে। গেস্ট হাউসের সামনের রাস্তাটা থেকেই একটা ট্যাক্সি করলো অগ্নি। ট্যাক্সি, তাড়াতাড়ি পার্ক সার্কাস ময়দান চলুন। ড্রাইভারকে নির্দেশ দিয়েই ফোন করে দীপায়ন বাবুকে তার টিম নিয়ে পার্ক সার্কাসের কাছে একটা ক্যাফের সামনে আসতে বলল সে। প্রায় 20 মিনিট পর আমরা গন্তব্যে পৌঁছলাম। দেখলাম দীপায়ন বাবু ও তার টিম সিভিল ড্রেসে দাঁড়িয়ে আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। আমাদের দিকে এগিয়ে এসে অগ্নিকে উদ্দেশ্য করে বললেন, এমন কি আছে এখানে? সামনের একটা ক্যাফের দিকে আঙুল দিয়ে নির্দেশ করে অগ্নি বলল, ওই ক্যাফেটার পিছনে একটা গোডাউন আছে। গতকাল অবিনাশ ব্যানার্জি ওখানেই গেছিলেন। কি করে বুঝলাম সেটা পরে বলছি। আপাতত 3 জনকে পেছন দিক দিয়ে পাঠান। আমি, আপনি আর 2 জন ঢুকবো সামনের দিক দিয়ে। মনোজ, তুমি আর নিশিকান্তবাবু একজন পুলিশের সাথে এখানেই দাঁড়াও। যদি কাউকে পালিয়ে আসতে দেখো তবে বাধা দেবে। অবশ্যই যদি ওর হাতে কোনো অস্ত্র না থাকে তবেই। মুহূর্তের মধ্যে মনে হতে লাগলো যেন আমরা কোনো রণক্ষেত্রের মধ্যে বিরাজ করছিলাম। ওদিকে অগ্নির পিস্তলটা দেখলাম ইতিমধ্যেই ওর হাতে চলে এসেছে। সামনে ও পেছন থেকে ওরা 7 জন মুহূর্তের মধ্যেই এগিয়ে গিয়ে গোডাউনটাকে একটা দুর্ভেদ্য বেড়াজাল দিয়ে যেন ঘিরে ফেলল। অগ্নি আর দীপায়নবাবুকে দেখে আমার হঠাৎ যেন শিকারী নেকড়ের কথা মনে পড়ে গেল। 2 দিন খাটনি করে একটা লিড বের করেছে ওরা, এত সহজে যেতে দেবে না। এদিকে একটা গুরুত্বপূর্ণ কাজের ভার পেয়ে নিশিকান্তবাবুকেও দেখলাম কখন যেন গাড়ি পরিষ্কার করার একটা কাঠের ব্রাশ হাতে তুলে নিয়েছেন। আমরা গোডাউনটা থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে একটা চাপা উত্তেজনা যেন শিরায় শিরায় অনুভব করতে লাগলাম। দূর থেকেই দেখলাম ওদের সকলের হাতে একটা করে বন্দুক উঁকি দিচ্ছে। এবার দেখলাম অগ্নি হাত দিয়ে একটা ইশারা করলো, আর তার প্রায় সাথে সাথেই পুলিশের 2 জন কর্মী একসাথে সামনের দরজাটায় মারল একটা মোক্ষম লাথি, আর কাঠের দরজাটা তড়াম করে খুলে গেল। ওরা সবাই একসাথে ঢুকলো ভেতরে। এরপর নিঃশ্বাস বন্ধ করে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তা বলতে পারি না, কিন্তু হঠাৎ সম্বিত ফিরে পেলাম
আমাদের পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীটিকে প্রাণপণে ছুটতে থাকা একজন লোকের দিকে দৌড়তে দেখে তার পেছন পেছন আমিও ছুটলাম লোকটার দিকে। নিশিকান্ত বাবু হঠাৎ বলে উঠল, এই 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 ধরো ধরো ওকে। এই বলে হঠাৎ যেন আমাদের বাম দিকে ছুটতে শুরু করলেন। লোকটির সঙ্গে প্রথমে পুলিশ কর্মীটির একটা সংঘর্ষ বেঁধে গেল। লোকটি পুলিশটিকে মারল মোক্ষম একটা ধাক্কা। সে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ওপর পড়ল। এবার আমার পালা। লোকটাকে এগিয়ে এসে আমার থুতনি লক্ষ্য করে চালালো একটা ঘুষি। আমি কোনো মতে ডাক করে 5টা বাঁচিয়ে ওর 7টা খামচে ধরলাম, কিন্তু তাতেও রক্ষে হলো না। লোকটি সোজা বাম দিক দিয়ে রাস্তা দিয়ে ছুটে পালাতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, পাখি বুঝি ফুরুত, কিন্তু ঠিক সেই সময় লোকটিকে প্রাণপণে দৌড়তে দৌড়তে আচমকা পাশ থেকে মুখে একটা 80 শিক্ষার বাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি অবাক হয়ে দেখলাম নিশিকান্তবাবু মাঠে 4-6 হাঁকানোর মতো ভঙ্গি করে কাঠের ব্রাশটা হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির পেছন থেকে বেরিয়ে এলেন। পুলিশটি দৌড়ে গিয়ে লোকটিকে হাত করা পড়ালো। এবার আমরা 3 জন চতুর্থ লোকটিকে সঙ্গে নিয়ে গোডাউনের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম সেখানে অগ্নিরা আরও 4 জন লোককে ধরেছে। এর আগে ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা আমারও ছিল, আর তা থেকে খুব সহজেই বুঝতে পারলাম আমরা রীতিমতো একটা ড্রাগ প্রস্তুত করার জায়গায় দাঁড়িয়ে আছি। সামনের কতগুলো কুলার, কম্প্রেসার ও আরও কিছু কিছু যন্ত্রাংশ চিনতে পেরে অগ্নিকে উদ্দেশ্য করে বললাম, এখানেই তৈরি হচ্ছিল তাহলে এই জিটি ড্রাগ? সম্ভবত। তবে এখানে শুধু বেস ড্রাগ মানে ওই বড় বড় কোকেনের ঢেলাগুলো ভেঙে গুঁড়ো করে ট্যাবলেট আর গুঁড়ো কোকেন প্যাকেটজাত করার মেশিনই বেশি। মূল কারখানা হয়তো অন্য কোথাও আছে, আর সাপ্লাইটা খুব সম্ভবত এখান থেকেই করা হয়। গোডাউনের আরও ভেতরে গিয়ে একটা ঘর দেখতে পেলাম। দেখলাম মেঝেতে বিছানো কালো রঙের একটা পলিথিনে কোকেনের প্যাকেট পড়ে রয়েছে। সেখান থেকে মোট 20 কেজি ওজনের কোকেন উদ্ধার হয়, যার বাজারজাত মূল্য বেশ কয়েক কোটি টাকা। আরও ঘণ্টাখানেক গোটা গোডাউনখানা তল্লাশির পর 8 সাইজের বেশ দামি জুতো ও একটা গ্যাস মাস্ক এবং কিছু কাগজপত্র উদ্ধার করে অগ্নি। বাকি জিনিসগুলো ল্যাবে টেস্ট করার জন্য পাঠানো হয় এবং কাগজপত্রগুলো অগ্নি নিজের কাছেই রাখে। বেলা 2টো নাগাদ আমরা গেস্ট হাউসে ফিরলাম। আরও আধ ঘন্টা পর প্রেসে ব্রিফিং দিয়ে হৃদয়বাবু ও দীপায়নবাবু গাড়ি করে এলেন আমাদের এখানে। সকলে অগ্নির ঘরে বসে চা খাচ্ছিলাম। আমি ইতিমধ্যেই নিশিকান্তবাবুর দুর্দান্ত কাজের কথা ওদের সবাইকে বললাম। নিশিকান্তবাবু বেশ একটু যেন লজ্জায় পেয়ে বললেন, হে, ও আর এমন কি, অল্প বয়সে ক্রিকেটটা বেশ ভালোই খেলতাম বুঝলে, তাই ওই ওভার দি পয়েন্ট শটটা একটু আর কি। হৃদয়বাবু চা শেষ করে মুখে একটা হালকা শব্দ করে বললেন, তবুও ওই অবিনাশ ব্যানার্জির লোকটাকে বাগে আনা গেল না। কেন? ওনার গোডাউনে এত সব কিছু পাওয়া গেল, তারপরেও বাগে আনা গেল না কেন বলছেন? গোডাউনটা যে ওর সেটা প্রমাণ হবে কি দিয়ে? একটা ভুয়ো কোম্পানির নামে কেনা আছে গোডাউনটা। এইবার অগ্নির দিকে ঘুরে জিজ্ঞেস করলাম, মানে অবিনাশবাবুর প্রপার্টির ফাইলটায় গোডাউনটার কোনো উল্লেখ নেই? আচ্ছা, তাহলে তুমি বুঝলে কি করে যে ওই গোডাউনেই কিছু থাকতে পারে? কিছু যে থাকবেই সে বিষয়ে শিওর ছিলাম না, তবে যখন কিছুই পাওয়া যাচ্ছে না তখন তো অনুমানগুলোই ভরসা। এই বলে উঠে গিয়ে কয়েকটা ছবি, আতস কাঁচ আর ম্যাপটা নামিয়ে আনল অগ্নি। ও আবারও বলতে শুরু করলো, লোকটা যে কীরকম সাংঘাতিক আর ধূর্ত সেটা বুঝিয়ে বলি। দাঁড়াও। 3টে ছবি টেবিলের ওপর পাশাপাশি রাখল অগ্নি। ছবিগুলো সেই ক্যাফেটার ওখানে তোলা। প্রথম ছবিটায় দেখলাম একটা ব্ল্যাক শার্ট পরা লোক ক্যাফের মধ্যে ঢুকছে। দ্বিতীয় ছবিটায় দেখলাম সেই লোকটি ক্যাফের ভেতরে পেছন দিকে মুখ করে বসে আছে ও হাত বাড়িয়ে ইশারায় কাউকে যেন ডাকছে। এবং তৃতীয় ছবিটা
যখন লোকটি বেরিয়ে এসেছে তখন তোলা হয়েছে। অগ্নি বলে চলল, এই কদিনে অবিনাশ ব্যানার্জির তোলা ছবিগুলোর মধ্যে এই তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ, আর এখান থেকেই আমার প্রথম সন্দেহটা হয়। কিন্তু ব্যাপারটা হলো কিভাবে? ছবিগুলো দেখে কি মনে হচ্ছে বলুন তো? আমি বললাম, ওই তো অবিনাশবাবু গিয়ে ক্যাফেতে ঢুকলেন, তারপর কিছুক্ষণ সেখানেই ছিলেন। এই দ্বিতীয় ছবিটা একবার দেখো। এটা দেখে মনে হচ্ছে কাউকে ডাকছেন হয়তো, সম্ভবত ওয়েটারকে। তারপর এই এই যে এইটা। বলেই আমার চোখ গেল তৃতীয় ছবির লোকটার জুতোর দিকে। দেখলাম প্রথম ছবির সাথে লোকটার জুতোটা মিলছে না। আমি অবাক হয়ে বললাম, এ কি, লোকটা জুতো পাল্টে ফেললো কখন? অগ্নি বলল, এক্সেলেন্ট। সাথে সাথেই দীপায়নবাবু ছবিগুলো আমার কাছ থেকে নিয়ে আতস কাঁচ দিয়ে পরীক্ষা করে দেখে বললেন, কিন্তু লোকটা তো একবারও চোখের আড়াল হয়নি তখন। ওইখানেই তো ধোকা দীপায়নবাবু। আমি যে আগেই বললাম, লোকটা সাংঘাতিক রকমের ধূর্ত আর চালাক। আমারও প্রথমে এই জুতোর তফাতটা চোখে পড়ে। প্রথমটায় কিছুই বুঝতে পারিনি, কিন্তু যখনই ওই মাঝের ছবিটা খুঁটিয়ে দেখলাম, সবটাই পরিষ্কার হয়ে গেল। এই যে দেখুন, এই জায়গাটা কাউকে ডাকার জন্য হাতটা তুলেছেন। হাতটা লক্ষ্য করুন ভালো করে, তিনটে আংটি রয়েছে আঙুলে। কিন্তু এই প্রথম ছবিতে অবিনাশ ব্যানার্জির হাতে দেখুন কোনো আংটিই নেই, অর্থাৎ লোক দুটো আলাদা। কিন্তু উনি তো সব সময় আমাদের চোখের সামনেই ছিলেন, তবে লোকটা বদলে গেল কখন? এই যে এই কাঠের কম্পার্টমেন্টটা দেখছেন? এই বলে ছবির মধ্যে ক্যাফের ক্যাশ কাউন্টারের পাশের একটা কাঠের দেওয়ালের দিকে নির্দেশ করলো অগ্নি। আমার বিশ্বাস অবিনাশ ব্যানার্জির বডি ডাবল, মানে আমাদের ধোকা দেওয়ার জন্য ওনার মতোই কাপড় পরা আর একজন মানুষ ঠিক ওই কাঠের কম্পার্টমেন্টার ওপাশেই দাঁড়িয়েছিলেন। অবিনাশবাবু যেই সামনের দিক দিয়ে এসে কম্পার্টমেন্টটায় ঢুকলেন, অমনি ওদিক দিয়ে দ্বিতীয়জন বেরিয়ে সামনের টেবিলটায় পেছন মুখ করে বসে গেল। এরপর ক্যাশ কাউন্টারের পাশ দিয়ে নিচু হয়ে পেছনের দরজা দিয়ে গিয়ে অবিনাশবাবু সোজা তার গোডাউনে ঢুকলেন। আমার ধারণা কোনোভাবে উনি আন্দাজ করেছিলেন যে পুলিশ ওর পেছনে লেগেছে, আর সম্ভবত তাই এই ব্যবস্থা। এরপর আমার কাছে এটা যখন পরিষ্কার হয়ে গেল যে ওখান থেকেই লোকটা কোথাও গেছে, তখন আমি ওই জায়গার আশেপাশে ওর কোনো প্রপার্টি আছে কিনা সেটা দেখতে লাগলাম। কিন্তু না, সেখানেও কিছু নেই। তারপর আমার নজর গেল ওর কেনা বেচা করা প্রপার্টির লিস্টটায়। দেখলাম পেছনের গোডাউনটা আগে ওরই ছিল। 7 মাস আগে M&M মেকানিক্স বলে কোন একটা কোম্পানিকে বিক্রি করেছেন। ব্যাস, সঙ্গে সঙ্গে ভুয়ো কোম্পানির আইডিয়াটা মাথায় আসে আর পাজেলও মিলে যায়। বাহ, চমৎকার অবজারভেশন মশাই আপনার। কিন্তু ফ্যাক্টরিটার সাথেই যদি অবিনাশ ব্যানার্জির সম্পর্ক স্থাপন করা না যায়, তবে লোকটাকে ধরবে কি করে পুলিশ? দীপায়নবাবু ও হৃদয়বাবু আমার কথায় সায় দিলেন। সেটার জন্য আপাতত ওই ফ্যাক্টরিতে পাওয়া জুতো আর ফেস মাস্কগুলো ল্যাব টেস্টের রিপোর্টের অপেক্ষা। ওতে কারো ডিএনএ পাওয়া গেলে সেটা অবিনাশবাবুর সাথে ম্যাচ করে দেখতে হবে। আর তাছাড়া এই কাগজগুলোর মধ্যে ওই ফ্যাক্টরির কিছু যন্ত্র কেনার বিল রয়েছে। বাগ সার্কাস ময়দানের কাছেই দত্ত অ্যান্ড সানস ইলেকট্রনিক্স থেকে কেনা। এর মধ্যে কয়েকটা জিনিস সম্প্রতি কেনা হয়েছে। ওই ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে একবার খোঁজ নিতে হবে, যদি কিছু পাওয়া যায়। এরপর দীপায়নবাবুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা দীপায়নবাবু, যে 5 জনকে অ্যারেস্ট করা হলো, আজ ওদের আর অবিনাশ ব্যানার্জির একটা করে ছবি নিতে হবে, যদি ভেরিফাই করতে পারে ইলেকট্রনিক্সের দোকানে কেউ। বিকেলে বেলা 4টের কিছু পরে ওরা আবার বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবছিলাম শুধু অগ্নির কথা। পরশু রাতে ঘুমিয়েছিল। তারপর গত 40 ঘন্টা ধরে প্রায় সমানে ছোটাছুটি করে চলেছে। আর এই ছেলেই কিনা বলে কেসের পেছনে ছোটার ওর নেশা নেই। ভেবেই মনে মনে হাসি পেল। ওর চোখ মুখের হাবভাব দেখে ঠিকই বোঝা যায় এরকম হুঁশিয়ারি একজন প্রতিদ্বন্দ্বীকে হারাতে
ও আরও একটা রাত নিমেষেই না ঘুমিয়ে কাটিয়ে দেবে। নিশিকান্তবাবু ক্লাব ঘর থেকে হাঁক দিয়ে বললেন, এই যে, কি এত ভাবছো? এদিকে এসো, এক টেবিল বিলিয়ার্ড হয়ে যাক। অগ্নি তখনও ফেরেনি। রাতের খাওয়া দাওয়া সেরে আমি রাত 10:30 নাগাদ গেস্ট হাউসের বাইরের দিকটায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ নিশিকান্তবাবু চিৎকার করে ডাক দিয়ে বললেন, এই যে মনোজ, তাড়াতাড়ি দেখবে এসো, কি কাণ্ড বাঁধিয়েছে তোমার দাদা। কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। তাড়াতাড়ি ওনার ঘরে গিয়ে দেখি টিভিতে নিউজে অবিনাশ ব্যানার্জিকে এক হোটেল থেকে গ্রেফতার করার খবর দেখাচ্ছে। নিশিকান্তবাবু হেসে বললেন, দিল্লি দূর নেই যখন পিছনে লাগে আদমি সাহি। সেদিন রাতে অগ্নি গেস্ট হাউসে ফিরল রাত 12টার কিছু পরে। আমি ভেবেছিলাম সেদিনকার মতো হয়তো চমকের পালা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আগে বুঝিনি এটা তো সবে শুরু। রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে বসলো অগ্নি। আমি আর নিশিকান্তবাবু দুটো চেয়ার এগিয়ে নিয়ে গিয়ে বসলাম। নিশিকান্তবাবু বললেন, বলছি, একটা অটোগ্রাফ হবে মশাই? আমি কিন্তু দিন দিন আপনার বড় ফ্যান হয়ে যাচ্ছি। একটা রসগোল্লার সবটুকু রস চেপে বের করে মিষ্টিটা মুখে পুড়ে দিল অগ্নি। তারপর বলল, বলছেন? বলবো না। পুলিশ যে লোকটা টিকিও ছুঁতে পারেনি, আপনি তাকে মাত্র 4 দিনের মধ্যেই জেলে ঢুকিয়ে ছাড়লেন। আচ্ছা, বলছি, কিভাবে কেল্লা ফতেটা করলেন একটু বলুন না। আমিও জানতে চাইলাম আজ ওরা বেরিয়ে যাওয়ার পর আর কি কি হয়েছে। ওই ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে ছবিগুলো ওদের দেখাতেই অবিনাশ ব্যানার্জিকে ওরা চিনতে পারে। উনি নিজেই নাকি গিয়ে ক্যাশে পেমেন্ট করেছিলেন। যদিও নিজের নাম আশিস দাস বলেন ওই দোকানে, তবে সেটা নেহাতি ভাঁওতা। এই প্রমাণের ভিত্তিতেই পুলিশ অ্যারেস্ট করে অবিনাশ ব্যানার্জিকে। এরপর 8টা নাগাদ আমরা ওনার বাড়ি গিয়ে হানা দিই। বাড়িতে অবিনাশবাবুর হবু স্ত্রী একাই ছিলেন। ওনারা লিভ ইনে রয়েছেন, আর 5 মাস পরেই বিয়ে করার কথা। মুখে স্বীকার না করলেও আমার দৃঢ় বিশ্বাস উনি অবিনাশবাবু সম্পর্কে সব কিছুই জানেন। যাই হোক, গোটা বাড়িখানা তল্লাশি করার পর কাজের জিনিসের মধ্যে শুধু ফ্যাক্টরিতে পাওয়া ওই দামি জুতো জোড়াগুলো, ওই জুতো কেনার বাক্সটা শুধু পাওয়া গেল। সাথে 7.5 লক্ষ টাকা আর গলফ খেলে জেতা অবিনাশবাবুর 8টি ট্রফিতে ভর্তি করে রাখা কোকেনের ছোট ছোট প্যাকেট। তাহলে ইলেকট্রনিক্সের দোকানের ওরা কোর্টে সাক্ষী দিলেই তো অবিনাশ ব্যানার্জির খেলা শেষ। সাক্ষী দিতে দোকানের দুজনেই রাজি হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো, আমার কি মনে হয় জানো, অবিনাশবাবু শুধু ড্রাগস ডিল করছেন। পালের গোদা বা ওই যাকে বলে মাস্টার মাইন্ড, যেই পুরো ব্যাপারটার আসল মালিক, সেটা অন্য কেউ। কেন এরকম ভাবছো কেন? কয়েকটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলছে মনোজ। নিশিকান্তবাবু বললেন, এই যে মশাই, আপনাকে নিয়োগ করা হয়েছিল অবিনাশবাবুকে জব্দ করার জন্যে, আর আপনি সেটা 4 দিনের মধ্যেই করে ফেলেছেন। এরপরও কি প্রশ্ন থেকে যায় আপনার, বলুন তো? সরকারি কাজ হয়তো এখানেই শেষ, কিন্তু সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমাকে তলিয়ে দেখতে হবে বই কি। আর কথা না বাড়িয়ে অগ্নিকে শুয়ে পড়তে বললাম। কিন্তু ওর জল জল করতে থাকা চোখ দুটো দেখে আমি এতক্ষণে ভালোই বুঝে গিয়েছি যে এবার ওর নজর ঠিক আরও বড় দিকে গিয়ে পড়েছে। যদি সত্যিই তা হয়ে থাকে তবে এর পরে আর কি প্রশ্ন বাকি থেকে যায়? আচ্ছা, সব কিছুর পেছনে কি আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে গল্পের অন্তিম পর্ব খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছবো আমরা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে।